রাষ্ট্রের সাথে অন্তর্বর্তী সরকারের নতুন চুক্তি, কেনা হচ্ছে 14 বোয়িং ও $1500 কোটি জ্বালানি। এবং সিনেমাকেও হার মানালো বিজয়ের ম্যাজিক, 234 আসনের 108টিতেই থালাপতির দখলে। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে রয়েছি আমি এনামুল হাসান বাপ্পি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। একের পর এক বোমা বিস্ফোরণের পর ধোঁয়ায় আচ্ছন্ন ইরানের রাজধানী তেহরানের আকাশ। শুধু তেহরান নয়, হামলা হয়েছে ইরানের বন্দর আব্বাস আর কেশম বন্দরেও। এসব হামলার দায় স্বীকার করেছে খোদ যুক্তরাষ্ট্র। মাত্র একদিন আগে বুধবার ইরানের সব ধরনের সামরিক অভিযান শেষ হয়েছে বলে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। একের পর এক বোমা বিস্ফোরণের পর ধোঁয়ায় আচ্ছন্ন ইরানের রাজধানী তেহরানের আকাশ। শুধু তেহরান নয়, হামলা হয়েছে ইরানের বন্দর আব্বাস আর কেশম বন্দরেও। এসব হামলার দায় স্বীকার করেছে খোদ যুক্তরাষ্ট্র। মাত্র একদিন আগে বুধবার ইরানের সব ধরনের সামরিক অভিযান শেষ হয়েছে বলে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আর হরমুজে যুক্তরাষ্ট্রের নতুন অভিযান প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা দিয়েছিলেন স্বয়ং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও ইরান দুই পক্ষই সমঝোতার খুব কাছাকাছি পৌঁছেছে বলে জানিয়েছিল মধ্যস্থতাকারী পাকিস্তান। তাহলে কেন ইরানের ওপর নতুন এই বোমা বর্ষণ? প্রতিবারের মতো আবারও কি নিজের মত পাল্টালেন ডোনাল্ড ট্রাম্প? শান্তির পথ ছেড়ে আবারও কি বেছে নিলেন সংঘর্ষের রাস্তা? যুক্তরাষ্ট্রের উস্কানিতে কি ইরানও যুদ্ধে জড়িয়ে পড়বে? উঠেছে এমন অসংখ্য প্রশ্ন। ইরানের ওপর হামলা চালালেও যুদ্ধবিরতি এখনো বহাল রয়েছে বলে দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সামাজিক মাধ্যমের এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, তেহরানের যুদ্ধবিরতি লঙ্ঘন হয়নি, শান্তি আলোচনা চলবে। আর তেহরানের ওপর হামলার কারণ হিসেবে যুক্তরাষ্ট্রের 3টি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ লক্ষ্য করে ইরানের হামলাকে দায়ী করেছে মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম। তবে ইরানের সামরিক কমান্ডের অভিযোগ, একটি তেলবাহী ট্যাঙ্কার ও অন্য একটি জাহাজকে লক্ষ্যবস্তু করে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র, যার জবাবে মার্কিন ডেস্ট্রয়ারে হামলা চালিয়েছে ইসলামী বিপ্লবী বাহিনী IRGC। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার মধ্যে যুক্তরাষ্ট্রকে নিজেদের আকাশসীমা ও সেনাঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে সৌদি আরব ও কুয়েত। এর আগে হরমুজ প্রণালীতে অভিযান প্রজেক্ট ফ্রিডম শুরু হলে ওয়াশিংটনের জন্য আকাশসীমা ও সেনাঘাঁটি ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল দেশ দুটি। এদিকে যুক্তরাষ্ট্রের দেয়া সবশেষ শান্তি প্রস্তাবের কোনো জবাব দেয়নি ইরান। এখনো পর্যালোচনা চলছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। আর চলমান পরিস্থিতির মধ্যে সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির সাথে বৈঠক করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সর্বোচ্চ নেতার সাথে 2.5 ঘন্টার বৈঠকের কথা জানিয়েছেন পেজেশকিয়ান নিজেই। তবে দুই নেতার মধ্যে কি নিয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি। প্রতিরক্ষা সরঞ্জামের স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে তুরস্ক নিজেদের তৈরি শব্দের চেয়ে 25 গুণ বেশি গতির প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ICBM ইলদিমোহান উন্মোচন করেছে। গত মঙ্গলবার ইস্তাম্বুলে অনুষ্ঠিত সাহা 2026 প্রতিরক্ষা প্রদর্শনীতে এই ক্ষেপণাস্ত্রের প্রোটোটাইপ বা প্রাথমিক নমুনা প্রদর্শন করা হয়। প্রতিরক্ষা সরঞ্জামের স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে তুরস্ক নিজেদের তৈরি শব্দের চেয়ে 25 গুণ বেশি গতির প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ICBM ইলদিরিমহান উন্মোচন করেছে। গত মঙ্গলবার ইস্তানবুলে অনুষ্ঠিত সাহা 2026 প্রতিরক্ষা প্রদর্শনীতে এই ক্ষেপণাস্ত্রের প্রোটোটাইপ বা প্রাথমিক নমুনা প্রদর্শন করা হয়। তুর্কি ভাষায় ইলদিরিমহান অর্থ বিদ্যুৎ বা বজ্র। 6000 কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রটি ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। 4 ইঞ্জিনের এই ক্ষেপণাস্ত্র 3000 কেজি যুদ্ধাস্ত্র বহন করতে পারে এবং জ্বালানি হিসেবে এতে লিকুইড নাইট্রোজেন টেট্রক্সাইড ব্যবহৃত হয়েছে। তবে এখনো ক্ষেপণাস্ত্রটির সফল উড্ডয়ন পরীক্ষিত হয়নি।
বিশ্লেষকরা মনে করছেন এই প্রযুক্তির মাধ্যমে তুরস্ক নিজেকে বিশ্বের অন্যতম প্রধান সামরিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। এটি তুরস্কের মহাকাশ গবেষণাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। গত 9 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র 3 দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করে অন্তর্বর্তী সরকার। সেই বাণিজ্যিক চুক্তির মধ্যে রয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে 14টি বোয়িং উড়োজাহাজ ও 15 বছরে 1500 কোটি টাকা ডলারের জ্বালানি কিনবে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গত 9 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র 3 দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করে অন্তর্বর্তী সরকার। সেই বাণিজ্যিক চুক্তির মধ্যে রয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে 14টি বোয়িং উড়োজাহাজ ও 15 বছরে 1500 কোটি ডলারের জ্বালানি কিনবে। এছাড়াও বছরে 350 কোটি ডলারের কৃষি পণ্য আমদানি করতে হবে। পাশাপাশি সামরিক সরঞ্জামের ক্রয় বৃদ্ধি করতে হবে এবং কিছু নির্দিষ্ট দেশ থেকে সামরিক সরঞ্জাম ক্রয় সীমিত রাখার চেষ্টা করতে হবে। চুক্তি অনুযায়ী বাংলাদেশ এমন কোন দেশ থেকে পারমাণবিক চুল্লি, জ্বালানি বা সমৃদ্ধ ইউরেনিয়াম কিনতে পারবে না যা যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য ঝুঁকিপূর্ণ বিবেচিত হবে। বিদ্যমান এই চুক্তি অনুযায়ী বাংলাদেশকে যুক্তরাষ্ট্র থেকে বেশি দামে গম, আটা, সয়াবিন তেল ইত্যাদি নানা নিত্যপণ্য কিনতে হবে। বিশ্লেষকদের মতে এই দীর্ঘ চুক্তির নানা ধারার শর্তে এটি অত্যন্ত স্পষ্ট। এই চুক্তিতে যুক্তরাষ্ট্রের চেয়ে বাংলাদেশের উপর আপত্তিজনক শর্ত চাপানো হয়েছে। এই চুক্তিতে যুক্তরাষ্ট্রের নাম যেখানে এসেছে 59 বার, সেখানে বাংলাদেশের নাম এসেছে 205 বার। এই চুক্তি নিয়ে দেশ জুড়ে সমালোচনার মধ্যে মুখ খুললেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তিতে দেশের স্বার্থ বিরোধী কোনো ধারা থাকলে তা সংশোধনের সুযোগ রয়েছে। মন্ত্রী বলেন, দুই রাষ্ট্রের মধ্যে কোনো চুক্তি হলে হঠাৎ করে একতরফাভাবে পরিবর্তন বা বাতিল করা যায় না। তবে কোনো চুক্তি বাস্তবায়নের সময় যদি বাংলাদেশের স্বার্থবিরোধী কিছু থেকে থাকে তাহলে সেই চুক্তির ধারার মধ্যেই সংশোধনের সুযোগ আছে। জ্বালানির দাম নিয়ে তিনি বলেন, জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব দেখিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ানো গ্রহণযোগ্য নয়। কেউ যদি বাড়তি মূল্য রাখে তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। পাশাপাশি পণ্যর পরিবহন ব্যয় কমাতে বাণিজ্য মন্ত্রী বলেন, দেশের বন্দরগুলোর সক্ষমতা বাড়ানো জরুরি, তা না হলে আমদানি রপ্তানি ব্যয় সম্ভব হবে না। বর্তমানে যে সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে এতে সাময়িক ও দীর্ঘমেয়াদে এর প্রভাব থাকবে না বলে দাবি করেন মন্ত্রী। তিনি আরো বলেন, আন্তর্জাতিক সম্পর্ক ও রাষ্ট্রীয় চুক্তির ক্ষেত্রে আবেগ নয়, বাস্তবতা ও কূটনৈতিক প্রক্রিয়াকেই গুরুত্ব দিতে হয়, কারণ রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক দীর্ঘমেয়াদী বিষয়। সিনেমার মতোই ভোটের মাঠে চমক দেখিয়েছেন অভিনেতা থলাপতি বিজয়। যদিও নির্বাচনের আগে বিভিন্ন জরিপে দাবি করা হচ্ছিল এই অভিনেতা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতে না পারলেও তার দলটিতে টিভিকে ভালো ফলাফল করতে যাচ্ছে, কিন্তু ভোটের ফলাফল দেখা মিলল ভিন্ন চিত্র। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সিনেমার মতোই ভোটের মাঠে চমক দেখিয়েছেন অভিনেতা থালাপতি বিজয়। যদিও নির্বাচনের আগে বিভিন্ন জরিপে দাবি করা হচ্ছিল এই অভিনেতা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতে না পারলেও তার দল টিভিকে ভালো ফলাফল করতে যাচ্ছে, কিন্তু ভোটের ফলাফলে দেখা মিলল ভিন্ন চিত্র। সবাইকে চমকে দিয়ে থালাপতির দল ছিনিয়ে নেয় 234টি আসনের মধ্যে 108টি আসন। 108 আসনের জয় পাওয়া টিভিকের সরকার গঠন করতে প্রয়োজন ছিল আরো 10 আসন। কয়েক দফার নাটকীয়তা শেষে প্রয়োজনের সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন অভিনেতা থালাপতি থেকে রাজনীতিবিদ ও টিভিকের প্রধান থালাপতি বিজয়। কংগ্রেসের পাশাপাশি বামপন্থী সিপিআই ও ভিসিকে তার টিভিকের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, টিভিকের নেতা বিজয় শুক্রবার বিকেল 4:30টায় গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আর লেকারের সঙ্গে আবারও বৈঠকে বসবেন। টানা 3 দিনের মধ্যে এটা তাদের তৃতীয় বৈঠক হতে যাচ্ছে। তাদের লক্ষ্য তামিলনাড়ুতে নতুন সরকার গঠন নিয়ে চলমান অচল অবস্থা রীতি ঘটানো।
এনডিটিভির প্রতিবেদনের মতে সরকার গঠনের দাবি জানানোর মতো সংখ্যাগরিষ্ঠ সমর্থন অবশেষে জোগাড় করেছেন বিজয় থালাপতি। কংগ্রেসের 5 জন ছোট দল বিদুথালাই, চিরুথালাই গাল, কাজীর VCK 2 জন, বামপন্থী পার্টি অফ ইন্ডিয়ার মার্কবাদী 2 জন এবং কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার 2 জন বিধায়কের সমর্থন পাচ্ছেন তিনি। এতে তার মোট আসন সংখ্যা 118-তে পৌঁছেছে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা। এবারের বিধানসভা নির্বাচনে বিজয়ের দল রীতিমতো চমক দেখিয়েছে। নির্বাচনে প্রথমবার অংশ নিয়ে দলটি ডিএমকে ও AIADMK এর 62 বছরের রাজনৈতিক আধিপত্য ভেঙে দিয়েছে। তবে টিভিকের সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় আসনের চেয়ে 10টি কম পাওয়ায় নতুন করে জটিলতা তৈরি হয়। সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী বিদ্যমান জটিলতা ভেঙে সরকার গঠনের দ্বার প্রান্তে রয়েছেন অভিনেতা থালাপতি বিজয়ের দল টিভিকে। থাকছি অন্যান্য সংবাদেও। মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের কামারগাঁও গ্রামে সৌদি আরব প্রবাসী ক্ষমতাশালী 2 ভাইয়ের দৃষ্টি পড়েছে চাচার জমির উপর। অর্থের জোরে ইতিমধ্যে চাচাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা সহ ভাড়াটিয়া বাহিনী দিয়ে হুমকি ধুমকি ও রাতের আধারে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এলাকাবাসী জানায়, কামারগাঁও গ্রামের আলম ফকির এর 2 ছেলে সৌদি আরব প্রবাসী নয়ন ফকির ও রিগান ফকির কিছুদিন পরপর দেশে এসে চাচাদের জমি জবরদখলের চেষ্টা করে আসছে। ভাড়াটিয়া সন্ত্রাসী এনে জমি দখলের চেষ্টা করছে একাধিকবার। নামজারি ও খাজনা দিয়ে প্রায় 27 বছর ধরে জমিগুলো দখল করে আসছে। পিতা যে আলম ফকির এরা মীমাংসা করছে যে সে আজমালি থাকার সময়তে সে 4টা জমি কিনছে, ওই জমিন আমাদের দিবে না, ভাগ দিবে না, এবং আমাদের জমিন আমার পিতারে বলছে যে এই জমিনও আমাকে সেইভাবে মামলা দিয়ে প্রায় 4 বছর ধরে মামলা দিয়ে আমার হয়রানি করতেছে। আমি এই মুহূর্তে ব্যয় করতেছি ধাউদা করে। আমি শহীদুল ফকির, কামারগাঁও মুজা। এই জমা জমিনের ব্যাপারটা হচ্ছে কি যে আমার বাপে ভলিউম নম্বর 1, পৃষ্ঠা নম্বর এত, দলিল নম্বর 1 এবং পারমিট নম্বর 70 প্রমাণ ছাত্ররা রেস্ট্রি করে দিয়ে গেছে। এটা তার আমরা মুন্সিগঞ্জে নকল তুলছি। দ্বিতীয়ত, ও আমাদের বিরুদ্ধে 7টা মামলা করে এ পর্যন্ত, মিথ্যা এবং মামলার ভুয়া মামলা, যার কোনো ভিত্তি নাই। তার মধ্যে নিজে নিজে 3টা মামলা প্রত্যাহার করে। তার মধ্যে এই একটা মামলা দেখেন, মামলা নম্বর দেওয়া আছে। এই একটা মামলার নম্বর দেওয়া আছে। এই একটা মামলার নম্বর দেওয়া আছে। এগুলো প্রমাণ দেওয়া হলো। এই 3টা আমরা প্রত্যাহার করে আমরা এটা এখনো জরিমানা দাবি করবো সামনে, যেহেতু হাসছে। আমার 3 নম্বর ভাই 6 শতাংশ জায়গা মেন রোডের পাশে, এখান থেকে ডলার ফকির, নয়ন ফকির, ওরা মিল্লা 0.92 মাত্র নামজারি করে ভুয়া আওয়ামী লীগ সরকার আমলে। তখন আমার ভাই এসিডেন্ট অফিসে মিসকে দেওয়ার পরে আমরা আদেশ পাই। এই আদেশ নামা দেখেন, আমরা আদেশ পাইছি, এলো আদেশ। তারপরে এর পরিপ্রেক্ষিতে ওরা উচ্চ আদালতে মুন্সিগঞ্জ কোর্টে আপিল করে, ওখানেও আমরা আদেশ নামা পাই। দেখেন, ওখানেও আমরা আদেশ পাইছি। এই যে উচ্চ আদালতের আদেশ। একে একে সব আমাদের দলিল, আমাদের দখলে, আমাদের জায়গা জমি আমাদের সত্য লিখে দিয়েছে। শুধু আমাদের মিথ্যা এবং বানোয়াট মামলা দিয়ে হয়রানি করেছে। এটা আমরা প্রতিকূল চাই। রাজধানীর রমনার বকুলতলায় অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী ক্যালিগ্রাফি আর্ট ক্যাম্প। মাহমুদ ক্যালিগ্রাফি সেন্টারের আয়োজনে দিনব্যাপী এই ক্যাম্পে অংশ নেন দেশের নবীন ও প্রবীণ ক্যালিগ্রাফি শিল্পীরা। ক্যালিগ্রাফার মাহমুদুল হাসানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিচারক হিসাবে উপস্থিত ছিলেন ইসলামিক কালচারাল অর্গানাইজেশনের সভাপতি ইসমাইল হোসেন ও সহসভাপতি সাজু তাওহিদ। প্রতিযোগিতায় 2টি গ্রুপে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। পাশাপাশি শিল্পীদের ক্যালিগ্রাফি পেইন্টিং নিয়ে উন্মুক্ত প্রদর্শনী দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। বেশ কয়েকটি শিল্পকর্ম বিক্রিও হয়। ক্যাম্পের অন্যতম আকর্ষণ ছিল মাহমুদুল হাসানের বিশাল ক্যানভাসে সরাসরি ক্যালিগ্রাফি প্রদর্শন, যেখানে নবীন শিল্পীদের বিভিন্ন কলাকৌশল শেখানো হয়। উল্লেখ্য, অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসাবে দায়িত্ব পালন করেন সকাল টেলিভিশন। ভাইকে পুরস্কার তুলে দিচ্ছেন সাজু ভাই। অ্যাটেন্ড করছে, তাদের মধ্য থেকে আমরা 2টা ভাগ করছি কাজের।
যেগুলা বেশি ভালো কাজ ওগুলো এক সাইডে, যেগুলো আরেকটু কম ওগুলো আরেক সাইডে। তো সেই তুলনায় আমরা ফার্স্ট যারা মানে প্রথম সেগমেন্টে ছিল ওখানে আমরা 5-6 টাকা যেমন পাইছি, কোনোটার থেকে কোনোটা বাদ দেওয়া যাচ্ছিল না এমন। কিন্তু তারপরও যখন এরকম বিতরণ করবে তবুও যেই কয়জন শেয়ার করে আমাদেরকে জানাইছে, আমরা শুধু তাদের নামটাই কাউন্ট করছি। দু জায়গায় তো আমরা সবসময় কাজ করি। এটা হচ্ছে ইবনে মুবারক আর্ট গ্যালারি। ইবনে মুবারক আর্ট গ্যালারি হচ্ছে একটা আর্ট ম্যাটেরিয়ালসের শপ, এটা অনলাইন ভিত্তিক। তো আপনারা যারা আর্ট ম্যাটেরিয়াল প্রয়োজন ইবনে মুবারক আর্ট গ্যালারিতে নক দিবেন। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দুর্গম চিলমারি সীমান্ত এলাকার ঠোটারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কুষ্টিয়া ব্যাটালিয়ন 47 বিজিবি দিনব্যাপী একটি ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করে। এই ক্যাম্পে সীমান্তবর্তী এলাকায় প্রায় 350 জন অসহায়, দুস্থ ও হতদরিদ্র নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা, স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা সহ বিনামূল্যে পরামর্শ প্রদান করেন সীমান্তবর্তী এলাকায় ভৌগোলিক বিচ্ছিন্নতায় চিকিৎসা বঞ্চিত দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। বিজিবি সূত্র জানায়, সীমান্ত রক্ষার পাশাপাশি এই ধরনের মানবিক কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে। এর আগে 15ই নভেম্বর 2025 সালেও দৌলতপুরের উদয়নগর চরে বিজিবি ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছিল। আপনারা তো জানেন বিজিবির বেসিক যে কাজ সীমান্ত রক্ষা, চোরাচালান প্রতিরোধ, এগুলির পাশাপাশি আমরা সবসময় চেষ্টা করি সীমান্তের লোকজনের পাশে থাকতে। এর আগেও আপনারা আমাদের বিভিন্ন রকম কার্যক্রম দেখেছেন। গত বছরও আমাদের একটা মেডিকেল ক্যাম্পেইন ছিল, এই বছরও এখন আমরা একটা মেডিকেল ক্যাম্পেইন করছি। সামনে যখন বর্ষার সিজনে আবার পানি বাড়বে তখন বিভিন্ন পানিবাহিত রোগ হবে। সীমান্তের এই দিকে তো আসলে স্বাস্থ্য ব্যবস্থাটা একটু দুর্বল, তো এই জন্য আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সাপোর্ট দেওয়া দরকার ততটুকু দেই। আজকে আমাদের টার্গেট হচ্ছে আমরা অ্যারাউন্ড 350 থেকে 400 লোককে চিকিৎসা সেবা প্রদান করব। সকাল থেকে শুরু করেছি, ইনশাল্লাহ আমরা বিকাল পর্যন্ত কন্টিনিউ করব। ভালো সাড়া পাচ্ছি, লোকজন আসছে, বিনামূল্যে আমরা ওষুধ প্রদান করছি, সবার মুখে হাসি দেখছি, এটাই আমাদের আপাতত প্রাপ্য। দোয়া করবেন, আমাদের এলাকার লোকজনকে একটু উদ্বুদ্ধ করবেন যাতে তারা বিজিবিকে সহায়তা করে এবং বিজিবি যাতে তার কাজ আরও তাদের সহায়তায় করতে পারে। যদি এইটা পারে তাহলে সীমান্তে যে কোনো ধরনের প্রবলেম বিজিবি এলাকার মানুষজনকে একসাথে করে মোকাবেলা করতে পারবে। গাইবান্ধায় উৎসবমুখর পরিবেশে নতুন করে স্পোর্টস 2026 এর সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ শনিবার বিকেলে জেলা ইনডোর স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন যাদব সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক, উপপরিচালক স্থানীয় সরকার বিভাগ মুশফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক AKM হেদায়েতুল ইসলাম সহ আরও অনেকে। আমরা জাতীয় পর্যায়ে যেন আমাদের গাইবান্ধা জেলার এই খুবই আমাদের যে খেলোয়াড়রা রয়েছে তারা ট্রফি জিতে চলে আসবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাইকে ধন্যবাদ। গাজীপুরের কাপাসিয়া উপজেলায় এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। উপজেলার রাউতকুনা এলাকায় নিজের স্ত্রী, 3 সন্তান ও শ্যালক সহ পরিবারের 5 সদস্যকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছে গৃহকর্তা ফোরকান মিয়া। শুক্রবার দিবাগত গভীর রাতে রাউতকুনা গ্রামের মনির হোসেনের ভাড়া বাসায় এই লোমহর্ষক ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফোরকান মিয়া পেশায় একজন প্রাইভেট কার চালক। শুক্রবার রাতে পরিকল্পিতভাবে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে স্ত্রী, সন্তান ও শ্যালককে অচেতন করেন ফোরকান। গভীর রাতে তারা যখন গভীর ঘুমে আচ্ছন্ন তখন ফোরকান তার স্ত্রীর হাত মুখ জানালার গ্রিলের সঙ্গে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেন। গ্রামে ভাড়া থাকতো, এখানে তাদের বাড়ি গোপালগঞ্জ। স্বামী নাকি মাইরা পলায় চলে গেছে, আর তাদের আত্মীয় স্বজন মাইরা আবার বলছে কি যে তোমাদের বোন আর বাগনিকে মাইরা ফেলেছি, তোমরা ওই জায়গায় যাও। পরে হেদের লোক আইসা দরজা খুললে পরে দেখছে যে
অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে নওগাঁর ধামুরহাটের সাপ্তাহিক রবিবারের হাটের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা। শনিবার উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। ধামুরহাটের সচেতন ব্যবসায়ী ও সর্বস্তরের জনগণ এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি পৌরসভার বৃহত্তর সাপ্তাহিক হাট ইজারা দেওয়ার জন্য প্রশাসকের পক্ষ থেকে দরপত্র আহ্বান করা হয়। তবে ইজারা প্রক্রিয়ায় অংশ নিতে আগ্রহীদের অনেককেই শিডিউল কিনতে দেওয়া হয়নি। একটি সিন্ডিকেটের মাধ্যমে প্রতিযোগিতা সীমিত করে রাখা হয় বলে অভিযোগ করেন তারা। কর্মসূচিতে বক্তব্য দেন ধামুরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি রুহেল হোসেন, রিবেন সরকার সহ আরো অনেকে। ব্যবস্থা নেওয়ার দরকার, এর জন্য যে ব্যবস্থা নেওয়ার দরকার, যে নিলে যেটা সুবিধা হবে সেটাই নেওয়া হোক। এই হাট, এই হাটের অবৈধভাবে টেন্ডার দেওয়ার কারণে মানববন্ধন আজকে আমরা করলাম। আজকে আমাদের যেটা অভিযোগ, এই যে টেন্ডার অবৈধভাবে দিয়েছেন তো দিয়েছেনই, সরকারের রাজস্ব হারাইছেন তো হারাইছেনই, কিন্তু এই ধামইর হাটে অতিরিক্ত যে টোল আদায়, এই অতিরিক্ত টোল আদায় করে ধামইরহাটের মানুষকে শোষণ করা হচ্ছে। এটি বিভিন্ন, আমার মনে হয় এখানে অবশ্যই কোনো অর্থনৈতিক কারবার লেনদেন আছে। এই দুর্নীতি কর সহকারে 16 লক্ষ টাকা সরকার রাজস্ব হারালো। এইখানে একটা নিয়মের ব্যত্যয় হয়েছে, তারপরে সঠিক সময়ে টাকা জমা দেওয়া হয়নি। টাকা জমা না হলে, যেটা ডিডিএলজি স্যার নিজে বলেছে তদন্তে এসে, যারা হাট নিয়েছে তারা হাটের কার্যক্রম পরিচালনা করতে পারবে না। আপনাদের মাধ্যমে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং এইখানে হাটের যারা দায়িত্ব আছে তাদের কাছে জানতে চাই যে, যেহেতু নিয়ম টাকা জমা না দিলে এখানে আদায় করতে পারবে না, তারা কোন বৈধতার বলে, কোন শক্তির বলে, কাকে ম্যানেজ করে এই টাকাগুলো উত্তোলন করছে, এই টাকাগুলো কার পকেটে যাচ্ছে। সৌদি আরবের রিয়াদ ও আশেপাশের অঞ্চলে সিলেট বিভাগের প্রায় 7 লক্ষ প্রবাসী বসবাস করেন। এছাড়াও ফ্যামিলি ভিজিট ও উমরা ভিসায় উল্লেখযোগ্য সংখ্যক নারী, পুরুষ ও শিশু সিলেট থেকে ঢাকা হয়ে রিয়াদে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয়। বক্তারা রিয়াদ প্রবাসীদের দীর্ঘদিনের এই যৌক্তিক দাবি, রিয়াদ টু সিলেট সরাসরি ফ্লাইট চালুর দ্রুত উদ্যোগ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান। সৌদি আরবের রিয়াদে রিয়াদ সিলেট সরাসরি ফ্লাইট বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক আব্দুল আজিজ মাসুকের সভাপতিত্বে ও যুগ্ম সদস্য সচিব আব্দুল ওয়াদুদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে মূল লিখিত বক্তব্য প্রদান করেন সদস্য সচিব অলিউর রহমান মানিক। আরও বক্তব্য রাখেন আলিম উদ্দিন মাহমুদ, নজরুল ইসলাম সহ আরও অনেকে। থেকে যায় এত অবদান, এত অংশগ্রহণ, এত ত্যাগের পরও কেন আমাদের কার্যকারী আজও বাস্তবতার মুখ এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের কথা বলা হয়েছে। আমরা এটার সাথে একমত। এবং আরেকটি জিনিস বলি, উপস্থিত সিলেট বিভাগের 4টি জেলার। এই ছিল আজকের আন্তর্জাতিক সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও এক। এবং সিনেমাকেও হার মানালো বিজয়ের ম্যাজিক, 234 আসনের 108টিতেই থালাপতির দখলে।